প্রেম দিবসের প্রেম মাসে তুমি একটা কথা সোচ্চারে স্বীকার করলে, প্রেমের কথা স্বীকার করলে। আমার কাছে না ভালোবাসতে পারাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার আশেপাশে সব, তুমি যে প্রেমের কথা বলছো, অর্থাৎ তুমি আলোক বর্ষাকে নিয়ে কথা বলছো, একটা পার্টনার যুগলের যে ভালোবাসার কথা বলছো, যেখানে সেক্সুয়াল ওরিয়েন্টেশনও জড়িয়ে থাকে, সেই ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে পাত্রটা সঠিক থাকা দরকার। তথাগতটা কি বোহেমিয়ান নাকি তথাগতটা ফ্যামিলি ম্যান? আমার মনে হয় প্রত্যেকটা মানুষই বোধ হয় ভালো থাকতে ভালোবাসে। এবার এই ভালো থাকাটা না প্রেক্ষিতে পাল্টে পাল্টে যায়। ধরো তোমার কাছে যেটা ভালো থাকা, আমার কাছে আবার অন্য ভালো থাকা। তুমি একই পর্দায় ধরেছো বিবৃতি এবং দেবলীনাকে, কন্ট্রোভার্সি ভরে গেছে চারিদিকে। ভালোবাসা শুধু দিতে পারাটা বড় কথা নয়, ভালোবাসা নিতে পারাটাও বড় কথা। অর্থাৎ একটা পাত্র ক্ষেত্রে তুমি জল ঢালতে গেলে সেই পাত্রটার ধারণ করার ক্ষমতা থাকতে হবে, তাই না? ভটভটির মতো একটা ছবি কেন শেষমেশ ইউটিউবে রিলিজ করতে হলো? দেখো, আমি দায়ী অনেককেই করতে পারি, অনেক কিছুকে করতে পারি, তবে যত দিন যাচ্ছে তত আমার মনে হয় দায়ী আসলে কোনো নির্দিষ্ট মানুষ নয়। দায়ী আমাদের যে সিস্টেমটায় আমরা রান করছি। হ্যাঁ, আর্টিকেল থেকে শুরু করে সবকিছুই কেনা যায় অর্থ দিয়ে। তোমার সম্পর্কে চারটা লোক ভালো কথা বলবে, ভেপু বাজাবে, সেটাও টাকা দিয়ে কেনা যাচ্ছে। অর্থাৎ সবটাই মিথ্যে করা যাচ্ছে, সত্যি মিথ্যে গুলিয়ে গেছে। সেই সময় বোধহয় আমাদের ভারতবর্ষের সিস্টেমটা ফেল করেছে। তোমার কখনো অভিনেতা থেকে নেতা হওয়ার ইচ্ছা হয় না? আমার কাছে প্রস্তাব এসছে দুবার, দুটো আলাদা পার্টি থেকে। একাধারে পরিচালক, অভিনেতা, বেশ খানিকটা লেখক এবং পশুপ্রেমী। আমাদের সঙ্গে আজ তথাগত মুখোপাধ্যায়। প্রথমেই এডিটরজির আড্ডা ঘরে তোমাকে স্বাগত। ধন্যবাদ। দেখতে পাচ্ছি একদম চরিত্রেই রয়েছো, কিন্তু চরিত্র থেকে একটু একটু টেনে বার করার চেষ্টা করব। নিশ্চয়ই। প্রথম প্রশ্ন সেটা হলো, রাস আসছে, তুমি বলেছিলে যে রাস তোমার ব্যক্তিগত ছবি। কেন ব্যক্তিগত? কারণ রাস যে প্রেক্ষাপটে নির্মিত, অর্থাৎ যে চরিত্রদের নিয়ে রাসের নির্মাণ এবং যে ধরনের বাড়ি, যে ধরনের পরিবেশ, সেই ধরনের পরিবেশে আমার ছোটবেলা কেটেছে। অর্থাৎ উত্তর কলকাতায়। রাসের গল্প উত্তর কলকাতা নয়, কারণ এখন উত্তর কলকাতা অনেকটা পাল্টে গেছে এবং সেটা যদি অরিজিনাল দেখাতে হতো তাহলে বিশাল সেট করা একটা বিরাট ব্যয়বহুল ছবি হতো। রাসও ব্যয়বহুল ছবি, তবে এটার ক্ষেত্রে ব্যয়বহুলটা অনেকটা হয়ে যেত। মানে যে কোনো পরিচালকেরই, বিদেশি পরিচালকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তাদের ছোটবেলা নিয়ে বহু ছবি আমরা দেখেছি, যেমন আলফোনসো কুয়ারনের রোমা দেখেছি, কিংবা টর্নাটোরের নুভো সিনেমা প্যারাডুসও দেখেছি। আমরা এই ধরনের পরিচালকদের ছবি দেখেছি যেখানে তারা তাদের ছোটবেলাটা রিক্রিয়েট করেন। তো এক্ষেত্রে আমাকে একটা ফিকটিশিয়াস জায়গার নাম, সেই বাড়ির নাম, চরিত্রগুলোর নাম সবটাই ফিকটিশিয়াস করতে হয়েছে, যাতে নতুন করে গল্পটা 2025-এ সাজানো সম্ভব হয়। এবং সেই চরিত্রগুলো যাদের দেখে আমি বড় হয়েছি, যাদের সাথে আমি বড় হয়েছি, সেই দাদারা, দিদিরা, কাকারা, কাকিমারা, জেঠুরা, জেঠিমারা, পিসিরা, তো তাদের যাতে আবার নতুন করে আমি আনতে পারি এবং সেটা বেশ একটা মনের মাধুরী মিশিয়ে, কিন্তু চরিত্রগুলোর যদি সোল দেখা যায়, আত্মাগুলো যদি দেখা যায়, সেগুলো কিন্তু ওই উত্তর কলকাতার চরিত্রগুলোর মতোই আর কি। ফলত যেহেতু আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার প্রেক্ষাপটে এই মানুষগুলোকে এবং এই একটা পরিবেশ, মানুষ তো আসলে এক ধরনের বাতাবরণ তৈরি করে, তো এক ধরনের বাতাবরণ এই ছবির সেটেও ছিল, ছবির মেজাজেও রয়েছে আর কি। বেশ, তো রাসে তুমি একগুচ্ছ মানে তাবড় অভিনেতা অভিনেত্রীদের একটা ফ্রেমের মধ্যে রাখতে পেরেছো এবং এতজনের সঙ্গে কাজ করার যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করো, আর কার ট্যান্ট্রামস সব থেকে বেশি, আর কে তোমার সব থেকে বেশি বাধ্য, কি বলবে? ট্যান্ট্রাম, দেখো, রাসের কাস্টিং এর ক্ষেত্রে যেটা প্রথম প্রাথমিকভাবে মাথায় ছিল, এটা হচ্ছে বাড়ির লোকগুলোকে যে যেখান থেকে উঠে এসছে, অর্থাৎ যারা ভাই, ধরো বড় জ্যাঠা, কাকা, যারা, তাদের যেন একরকমের দেখতে হয় আর কি। মানে কাউকে একরকম দেখতে, আরেকজনকে একদম আলাদা রকম দেখতে, সেটা যাতে না হয় সেই চেষ্টাটাই করেছি। ফলে ঘটনাচক্র সেটা বেশ কিছু ভালো গুণী অভিনেতাও তার মধ্যে পড়ে গেছেন আর কি। আবার কিছু অচেনা অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন অপেক্ষাকৃত তরুণীর চরিত্রে, বাড়ির ছোট যারা। রাসের ট্যান্ট্রাম আসলে আমার ছবির, যে কোনো ছবির নির্মাণের ক্ষেত্রে যেহেতু একটা দীর্ঘদিনের প্রস্তুতি পর্ব চলে, একটা রিহার্সাল পর্ব চলে, তো সেখানেই যদি কোনো ট্যান্ট্রাম যুক্ত, যারা সিনেমার স্বার্থে কাজ করছেন না, আমার ছবিতে ট্যান্ট্রাম দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ আমি অভিনেতাদের চেষ্টা করি বেস্ট কমফর্ট জোনটা দেওয়ার আমার পক্ষে যতটা সম্ভব। এবং অভিনেতারা, শিল্পীরা মূলত যেটা চান সেটা দামি খাট, এসি, প্রচুর দামি খাবার দাবার, এটা কিন্তু চান না। তারা বেসিক যেটুকু চান সেটা হচ্ছে সম্মান, এবং সেই সম্মানটা তারা রিহার্সাল দিন থেকেই পান। এবার হ্যাঁ, তার মধ্যেও কি ব্যতিক্রম থাকে না, অনেকে হয়তো বাড়তি কিছু পেতে চান, যে পাওয়াটা হয়তো সিনেমার সাথে জড়িত নয়, সেটা হয়তো শিল্পী কিংবা অভিনেতার সাথেও জড়িত নয়, সেটা তার ব্যক্তিগত ইগো বুস্টআপের জন্য। তো সেই ধরনের অভিনেতাদের আমি ছবিতে না রাখারই চেষ্টা করি। সেটা রিহার্সাল কিংবা মিটিং এর সময় আমরা পরিষ্কার হয়ে যায় যে তার দাবিগুলো কিংবা তার যে মানসিকতা, সেই মানসিকতাটা আমার কাজ করার মানসিকতার সাথে ম্যাচ করছে কিনা।
ফলত রাশের ক্ষেত্রে যেমন সবার ছেলেরা এক ঘরে ছিল, কোনো আলাদা মেকআপ রুম ছিল না, যে ঢালাও বিছানা করা হতো, মেয়েরা এক ঘরে ছিল, ঢালাও বিছানা করা হতো, খাওয়া দাওয়া সবাই একসাথে হতো। তো এই সমস্ত বিষয় আশাগুলো আগেই বলে নিয়েছিল। আর যদি বলো সব থেকে বাধ্য এই ছবির প্রেক্ষাপটে কে, তাহলে বলবো যে সবাই। তবে দেবলীনা বিশেষ এফোর্ট দিয়েছে এই ছবিটার জন্য, অনেকটা পরিশ্রম করেছে। অন্যান্য অভিনেতাদের মধ্যে অনেকেই আমার সাথে এর আগেও কাজ করেছে, কিন্তু তারা তো জানে কাজ করার প্রসেস, যেমন বিক্রম, ধরো বিমল, দেবাশিস, অনির্বাণ চক্রবর্তী, এরা প্রত্যেকেই জানে আমার কাজ করার মেথডটা। কিন্তু শঙ্কর দেবনাথের মতো অনেক অভিনেতা আছেন যারা প্রথমবার কাজ করছিলেন, কিন্তু তাদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতাই পেয়েছে। বেশ। তো রাশের শুটিং এর কিছু মেমোরেবল মুহূর্ত তুমি শেয়ার করতে পারো, যেটা মনে রাখার মতো? রাশের ক্ষেত্রে আসলে রাশের গোটা শুটিং এবং তার রিহার্সাল প্রসেস, ধরো 26-27 জন অভিনেতা একসাথে রিহার্সালের অন্তত বেশ কয়েকদিন হয়েছে, সেই গোটাটাই একটা আশ্চর্য উদযাপন ছিল আর কি। এবং রাশের শুটিংটা, আমি সিনেমার শুটিং খুব একটা মিস করি না, কারণ ওটা খুব একটা টেকনিক্যাল প্রসেস, শুটিং প্রসেসটা। কিন্তু এই ছবির ক্ষেত্রে আমি শুটিংটা মিস করছি, কারণ আমি দেখেছি যে যখন হয়তো শটের গ্যাপ, কোনো লাইট হচ্ছে কিংবা সেট রেডি করা হচ্ছে, অভিনেতারা এবং আমি তাতে জয়েন করেছি, ক্রিকেট খেলা হচ্ছে এবং সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে, এবং অভিনেতারা এখনও জানান, আমাদের একটা গ্রুপ আছে রাশে, যে তারা কতটা এখনও মিস করেন শুটিংটাকে। আসলে ওটা শুনে এরকম কোনো স্পেসিফিক ঘটনা বলা সম্ভব নয়। যখন রাশের মেকিং বেরোবে রিলিজের আগে তখন দেখতে পাবে যে ওটাটাই একটা উদযাপন ছিল, যে সবাই মিলে হই হুল্লোড় করা, এবং সেটা অফ স্ক্রিনেও তাই হচ্ছে, অন স্ক্রিনেও তাই হচ্ছে হই হুল্লোড় করাটা, এবং সেটাই অফ স্ক্রিনের হই হুল্লোড়টা কোথাও যেন ছাপ হয়েছে অন স্ক্রিনে। তো রাশের এই প্রবল উদযাপনটাই আমার মনে হয় সবথেকে মেমোরেবল বিষয়, এবং রাশ বহুদিন আমার মনে থেকে যাবে যে এতজন অভিনেতা তাদের ব্যক্তিগত স্ফিয়ারে তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, এবং অন্যান্য শুটিং কিংবা অন্যান্য কাজ যখন করেন তাদের ব্যক্তিগত সমস্ত ইগো কিংবা সমস্ত চাহিদা দূরে সরিয়ে রেখে তারা যেভাবে কাজ করেছেন, সেটা অনুষ্কাদি সব থেকে সিনিয়র ছিলেন সেটে, অনুষ্কাদির থেকে শুরু করে একদম নব্য যে ছেলেটি কিংবা মেয়েটি এখানে অভিনয় করছে, তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে তারা প্রত্যেকেই খুব ফুর্তিতে অভিনয় করেছে, ফুর্তিতে আনন্দ করেছে। তো পারিয়ার পর আবার বিক্রম দা, তো বিক্রম কি তোমার একটু ব্লু আইড বয় নাকি লাকি চার্ম, কি বলবে? ব্লু আইড বয় অথবা লাকি চার্ম নয় একেবারে। বিক্রমের সাথে প্রথম ছবিটা যেটা আমি বিক্রমের সাথে করেছি সেটা এখনো রিলিজ করেনি, সেটার নাম নেমে দিয়েছে, একটা হিন্দি ছবি। ঘটনাচক্রে এই মুহূর্তে বাজারে যে সমস্ত অভিনেতারা কাজ করছেন নায়কের চরিত্রে, যে ধরনের নায়কের চরিত্র, আমি তো চেষ্টা করছি আমার ছবি দিয়ে নায়ক নির্মাণ করা। একটা নায়ক মানে তো আসলে কোনো মানুষ নয়, রক্ত মাংসের নায়ক মানে একটা ইমেজ। তো সেখানে ধরো ঋষভকেও ভটভটির পর আমি গোপনে মৎস্যানে কাজ করেছি, গোপনে মৎস্যানে এখন রিলিজ করিনি। তো যার মধ্যে সেই খিদেটা রয়েছে, আমি সেই সমস্ত নায়ক এবং সেই সমস্ত অভিনেতাদের সাথে কাজ করতে আগ্রহী, নতুন হোক পুরনো হোক, সাথে তার মধ্যে খিদেটা এবং সে পরিশ্রমে দ্বারা জায়গাটায় পৌঁছানোর চেষ্টাটা, 200% দেওয়ার প্রবণতাটা কতটা, সেইটা খুব ইম্পর্টেন্ট। তো বিক্রমের মধ্যে সেই খিদেটা ভয়ঙ্কর, তো সেই জন্য বিক্রমকে নিয়ে রাশে কাজ করা আর কি। যেহেতু পারিয়া টু এর পরবর্তীকালে আসবে, সেক্ষেত্রে বিক্রমের সাথে কাজ করাটা তো একটা কমফর্ট জোন বটেই, কারণ আমি জানি যে আমার ফ্লোরে বিক্রম নায়ক নয়, বিক্রম একটা পার্শ্ব চরিত্র, অফ স্ক্রিনে, অন স্ক্রিনে নায়ক। তো আমার নায়ক যেখানে অফ স্ক্রিনে পার্শ্ব চরিত্র হয়ে থাকতে রাজি এবং সে শুটিং এর নতুন ছেলেটি মেয়েটির মতোই পরিশ্রম করতে রাজি, মানে আমি অনেক সময় বিক্রমকে পারিয়া শুটিং এর কথা বলতে পারি, অনেক সময় বিক্রমকে বলি তুই রেস্ট নে, এত টানা ফাইট সিকোয়েন্স করছিস। আমি অভিনেতা হিসেবে বুঝতে পারছি আমি হলে আমার রেস্ট নেওয়ার দরকার হতো, কিন্তু বিক্রম রেস্ট নিতে যায়নি আর কি। তো সেই খিদেটা কোথাও আমাকে ভীষণ রকম মোটিভেট করে। আমি প্রচুর অভিনেতাদের কিন্তু বারবারই কাস্ট করি, মানে এটা একেবারেই সত্য। অনির্বাণ চক্রবর্তীর এটা বোধহয় আমার সাথে চতুর্থ কাজ অ্যাকচুয়ালি। আমি একটা সিরিজ করেছিলাম প্রথম কাজ, সেইটার সময় অনির্বাণ চক্রবর্তী, তারপরে ভটভটি করেছে, তারপরে গাকি এখনো রিলিজ করেনি, গাকি করেছে যেটা ভূতের ছবি, আর তারপরে রাশ করছে। তো অনির্বাণ চক্রবর্তীর শুধু 4 নম্বর ছবি। তো আমি কিন্তু অভিনেতাদের কাজ করি, নিমলগিরি, দেবাশিস, এদের সাথেও কিন্তু এটা আমার দ্বিতীয় কাজ। আমি যদি অভিনেতার মধ্যে সেই জিলটা দেখতে পাই যে সিনেমা কর্মী হয়ে উঠবে প্রকৃত অর্থে, আমি চেষ্টা করি তাদের বারবার কাস্ট করার। তো তোমার 3টি ছবি মোটামুটি রেডি, যেটা তুমি আরেকবারও বললে যে মেমোরি এক্স, গাকি এবং গোপনে মদ ছাড়ান। তো কোথাও কি আটকাচ্ছে, মানে নতুন পরিচালক হিসেবে কোথাও কি আটকাচ্ছে ছবি, মানে নতুন পরিচালক হিসেবে আটকাচ্ছে না ছবির বিষয়গুলো আসলে। আচ্ছা, এগুলো সবই এক্সপেরিমেন্টাল সিনেমা। এবার অন্য নতুন পরিচালকরা যারা সবাই
এক্সপেরিমেন্টাল সিনেমা করছেন, ধরো শ্রমিক এই লাইন করলো, তারপর আবার একটা ছবি করছে, কিংবা এর আগেও ছবি করেছে শ্রমিক, সেগুলো এখনো রিলিজ করেনি। তো তাদের ক্ষেত্রে যতটা সহজে তাদের ছবিগুলো রিলিজ করা সহজ হচ্ছে, আমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ছবি ইউনিকর্ন প্রথমে একবার করেছিলাম, যেটা টেলিপোর্টেশন নিয়ে, সেটা শর্ট ফিল্ম ছিল 1 ঘন্টা। যেহেতু আমি মেন স্ট্রিম ছবি বানাচ্ছি পাশাপাশি, তো আমার প্রযোজকরা ভয় পাচ্ছেন যে মেন স্ট্রিম ছবি বানাচ্ছে, ফলে অডিয়েন্সের যে প্রত্যাশা সেটা একটা যে ছবিগুলো আমি বানিয়ে ফেলেছি অলরেডি। গোপনে মচ্ছান একটা সিঙ্গেল শর্ট ছবি, গাকি একটা ফিলোসফিক্যাল হরর, তো নট প্রথাগত হরর বলতে আমরা যা বুঝি সেরকম নয় গাকি। তো আমার মনে হয় যে সেইটা কোথাও গিয়ে এই মুহূর্তে মার্কেট প্রস্তুত কিনা প্রযোজকরা যাচাই করে নিচ্ছেন, কারণ রিলিজ মানে তো একটা বড় অঙ্কের টাকা, আবার ইনভেস্টমেন্ট, তো সেই জন্যই হয়তো ডিলে হচ্ছে। তবে আশা করছি এবছর গোপনে মচ্ছান রিলিজ করে যাবে। তো পারিয়া 2 নিয়েও, মানে পারিয়া তোমার দুর্দান্ত সফল একটি ছবি, পারিয়া 2 নিয়ে যথারীতি প্রত্যেকের মধ্যেই একটা উত্তেজনা বাড়ছে। পারিয়া 2 এর এক্স ফ্যাক্টরটা কি? মানে দর্শক পারিয়ার একরকম একদম অন্য ধারার একটা ছবি দেখেছে, পারিয়া 2 এ কি দেখবে? সেই একই ধারার? একদম নয়, কারণ পারিয়া 1 আমি বানিয়েছি, পারিয়া 2 বানাবো বলে আর কি। মানে পারিয়ার এটা ট্রিলজি, পারিয়ার দ্বিতীয় ভাগ অর্থাৎ মধ্যভাগটাই হচ্ছে মূল ছবিটা, এবং যেখানে আমরা পারিয়া শব্দটার অর্থ ব্রাত্য। এবার ব্রাত্য শব্দটা মানে যাকে সমাজচ্যুত করে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, এবং পারিয়া 2 শুধুমাত্র কুকুরদের কথা বলবে না, জীবজন্তুদের কথা বলবে। এই মানব সমাজেও আমরা অনেককে ব্রাত্য করে রাখি বিভিন্ন সম্প্রদায়কে, কখনো সেটা জাতপাতের নামে, কখনো সেটা গায়ের রঙের কারণে। তো পারিয়া 2 সেই সমস্ত বিষয়কে ধরবে। পারিয়া 2 অনেক বেশি লেয়ার্ড একটা ছবি, এবং পারিয়া 2-তে এমন কিছু দিক ধরবে যেটা শুধুমাত্র কুকুর একটা প্রাণী, গোটা প্রাণী জগৎটাকে নিয়ে কথা বলবে পারিয়া 2। এবং এটা একটা বৃহত্তর, মানে পারিয়ার যে জগৎটা তৈরি হয়েছিল, এটা যদি একটা পৃথিবী হিসেবে ধরি, সেই পৃথিবীটা আরো এক্সপ্যান্ড করবে পারিয়া 2-তে, কিন্তু সেটা পারিয়ার গল্পের সূত্র ধরেই। গল্পের সূত্রটা হয়তো পারিয়ার থাকবে, কিন্তু পারিয়া 2 দর্শনগত দিক থেকে অনেক বড় ছবি। বেশ, এবার মানে তোমার দিকে ঢুকি, যে একদিকে তুমি ছোট পর্দায় টানা কাজ করছো, অন্যদিকে পরিচালনা, এই দুটোকে ব্যালেন্স করছো কিভাবে? ব্যালেন্স করছি, একটা পেটের খিদের জন্য করছি, একটা মনের খিদের জন্য করছি, এবং সময়টাকেও ব্যালেন্স করা, যে 14 ঘন্টার একটা শুটিং সময়, আবার পরের দিন কল টাইম, তার মাঝখানের একটা এইটুকু স্পেস, তাতে একটা ছবি বা একাধিক ছবির ভাবনা চিন্তা কিভাবে ব্যালেন্স করো, কিভাবে তৈরি করো? তার জন্য কিন্তু অনেকটা আমাকে হেল্প করেন আমার চ্যানেল। ধরো আমি স্পেসিফিক একটা চ্যানেলের সাথে এতদিন কাজ করতাম, এখন আমি সান বাংলায় এই কোন শ্যালো স্বপ্ন নিয়ে টেলিভিশন শোটা করি, যেটা বাংলা টকিজ প্রডিউসার। এবং এই প্রযোজকরা কিন্তু জানেন যে আমার সিনেমা বানানোর প্রতি প্যাশন এবং সিনেমা বানানোর প্রতি আগ্রহটা, এবং তারা জেনেই কিন্তু আমার সাথে কাজ করছেন যে আমাকে ওই স্পেসটা দিতে হবে, এবং সেই স্পেসটাই প্রযোজক চ্যানেল, যে চ্যানেলের সাথে আমি যখনই কাজ করেছি তারা কিন্তু দিয়েছেন। এর আগে যখন ম্যাজিক মোমেন্টসের সাথে টানা 5 বছর কাজ করেছি, ম্যাজিক মোমেন্টস মানে লীনাদি শৈবালদা, তারাও কিন্তু দিয়েছেন। কারণ ওই যে বললাম, একটা পেটের খিদে, না টেলিভিশন করলে আমাকে মুরগির মতো ছবি বানাতে হতো, যেটা আমি পারবো না বানাতে, এবং আমার ক্ষমতার বাইরে। যারা রেগুলার একটা ছবি শুটিং শেষ না হতে হতে পরের ছবি শুটিং শুরু করে দেন, সেটা তাদের দৈবিক ক্ষমতা, আমার সে দৈবিক ক্ষমতা নেই। তো আমি বছরে একটা ছবি কিংবা 1.5 বছরে 2টো ছবি বানাবার হয়তো ক্ষমতা রাখি, তাও আমি এখনো বছরে একটা বেশি ছবি বানাতে পারিনি, কোনো বছরই পেরে উঠিনি। তো আমার মনে হয় যে এটা 14 ঘন্টা তুমি যেটা বলছো শুটিংয়ে, তো অনেক সময় আমরা বসে থাকি, আমরা এখানেই মিটিং করি, অনেক সময় প্রি প্রোডাকশন রিহার্সালও করেছি, এখানে বিক্রম এসছে, দেবলিন এসছে, আমরা রিহার্সাল করেছি আমার শুটিংয়ের ফাঁকে। ফলে এটা সম্পূর্ণ চাওয়ার উপর নির্ভরশীল। আমি চাইছি করতে করে ফেলছি, যেদিন চাইবো না সেদিন মনে হবে পারছি না। মানে ওই ছোটবেলায় যেরকম যে সাবজেক্টে আমরা ভালো পারি, তুমি ধরো বাংলা ভালো পারতে, তাই তুমি বাংলা ভালোবাসতে শুরু করলে। আমরা ধরো তুমি বাংলায় 2 কলম লিখতে তুমি ভালোবাসো, তুমি 2 কলম লিখে তুমি তো বলছো যে বাংলা ভালোবাসি, কারণ তুমি পারছো। তো আমি যতদিন ভালোবাসছি ততদিন পারছি। তথাগতদা কি বোহেমিয়ান নাকি তথাগতদা ফ্যামিলি ম্যান? দুটোই আসলে। আমি এরকম স্পেসিফিক কিছুতে না, আমি নিজেকে আমি দেখেছি যে জীবনের বিভিন্ন পর্যায়ে, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে, পর্যায়ে শুধু নয়, পর্যায়ে মানে তো একটা ফেজে নয়, পরিস্থিতি অনুযায়ী আমার সবই ভালো লাগে। মানে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে আমার পাহাড় ভালো লাগে নাকি জঙ্গল নাকি সমুদ্র নাকি নদী, আমি বলি সবই ভালো লাগে। এবার এটার মধ্যে কোনো মিথ্যা নেই, আমার সত্যি ভালো লাগে সবই। ঠিক তেমনই ওই বোহেমিয়ানদের মতো ঘুরে বেড়াতে কোনো চালচুলো নেই, কোনো নির্দিষ্ট বাড়ি নেই, কোনো ছাদ নেই, কিংবা কোনোদিন ছাদ আছে, সেটা যেমন ভালো লাগে সেটা আমি বাঁচি। আবার কখনো কারুর দাদা হয়ে উঠতে, কখনো কারুর স্বামী হয়ে উঠতে, কখনো কারুর প্রেমিক হয়ে উঠতে, কখনো কারুর বাবা হয়ে উঠতে, আমার ছানাদের বাবা হয়ে উঠতে, সেটাও তো রোজকার যাপনের অঙ্গ। ফলে
এরকম কোন স্পেসিফিক ইয়েতে না আমার সত্যি এটা আমার অক্ষমতা বলতে পারো। যদি আমি স্পেসিফিক হতাম তাহলে হয়তো জীবনকে আরো সুসংগতভাবে বাঁধতে পারতাম। সেই সুসংগতভাবে বাঁধতে না পারার কারণ বোধ হয় এই স্বপ্নটাই আমাকে টানে, কিংবা এই স্বপ্নটাকে আমি ভালো উপভোগ করি। আচ্ছা, ভরা বসন্ত, প্রেম দিবসের প্রেম মাসে তুমি একটা কথা সোচ্চারে স্বীকার করলে, প্রেমের কথা স্বীকার করলে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনেরই প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও বেসিক সে যখন জন্মায় তারপরে তো তাকে পরিবেশ একরকম মানুষ তৈরি করে, পরিস্থিতি আরেক রকম মানুষ তৈরি করে। কিন্তু আমাদের কাছে সবসময় চয়েস থাকে যে আমরা কীভাবে মানব, আমরা কীভাবে দেখবো আশেপাশটাকে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই বোধ হয় ভালো থাকতে ভালোবাসে। এবার এই ভালো থাকাটা না প্রেক্ষিত পাল্টে যায়। ধরো তোমার কাছে যেটা ভালো থাকা, আমার কাছে আবার অন্য ভালো থাকা, সেটা কারো ক্ষতি না করে আমি ধরে নিচ্ছি। আমার কাছে না ভালো বাঁচতে পারাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার আশেপাশের সবটুকু, আমার প্রকৃতি, আমার বাচ্চাদের, রাস্তার যে বাচ্চারা রয়েছে তাদের, আমার সাথে সহকর্মী, মানে আমি আমার অভিনেতাদের ভালোবাসি, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে। তাই না তাদের যখন দৃশ্য আমি যে রিহার্সাল করি অভিনেতাদের সাথে, তখন তো আমার লক্ষ্য কি থাকে, তারা যাতে অনস্ক্রিন যখন অ্যাপিয়ার করবে তাদের চরিত্রগুলো ফুটে বেরোয়। সরি, একটা দৃশ্য অভিনয় করে, সে একটা দৃশ্য অভিনেতার সাথে যে একটা পাসিং শট দেবে, একটা ডায়লগ বলবে, তার সাথে কিন্তু আমি রিহার্সাল করি যাতে তার অভিনয়টা ক্যামেরায় দারুণ লাগে। এবার সেটা যদি আমি তাকে ভালো না বাঁচতে পারতাম, মানে আমি নিজেকে তো তার জায়গায় দেখি যে আমি যদি অ্যাক্সেলের চরিত্রটা করতাম কীভাবে করতাম। ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে কোথাও ভালোবাসি, আমার মাও ভালোবাসেন, হয়তো আমার বাবাও ভালোবাসেন। তো সেক্ষেত্রে প্রেম ব্যাপারটা খুব আপেক্ষিক, ভালোবাসতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এবার তুমি যে প্রেমের কথা বলছো, অর্থাৎ তুমি আলোকবর্ষের প্রেমের কথা বলছো, এক্ষেত্রে ভালোবাসা শুধু মানে যেহেতু দুটো মানুষ, স্পেসিফিক দুটো মানুষের মধ্যে ভালোবাসা কিংবা প্রেম যাই বলি না কেন, সেটা একটা কমন ফ্যাক্টর খুব দরকার লাগে, জানো তো। ধরো আমার অভিনেতাদের আমি ভালোবাসি, তারা তাদের স্বার্থ বুঝছে, তারা অভিনয়টা ভালো করে করবার চেষ্টা করছে, রিহার্সালে আসছে, মন দিয়ে রিহার্সাল করছে, অভিনয় করবে, তাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা এখন যে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছি সেটা স্বার্থ জড়িয়ে নিয়ে। এবার সেখানে ভালোবাসা শুধু দিতে পারাটা বড় কথা নয়, ভালোবাসা নিতে পারাটাও বড় কথা। অর্থাৎ একটা পাত্রকে তুমি জল ঢালতে গেলে সেই পাত্রটা ধারণ করার ক্ষমতা থাকতে হবে, তাই না? তাই এক্ষেত্রে যতক্ষণ না তুমি সেই সঠিক পাত্র পাচ্ছ যে ভালোবাসা ধারণ করতে পারবে, ততক্ষণ অব্দি বোধ হয় তুমি একাই তোমার ভালোবাসার ক্ষেত্রে। আমি ধরো আমার অভিনেতা বলো, আমার ডিওপি বলো, তাদেরকে আমি ভালোবাসি, আর আমি ভালোবাসেন আমার কিছু যায় আসে, কারণ আমি জানি সিনেমার সাথে আমার তাদের ভালোবাসাটা অটোমেটিকলি আসছে। সেটা ভালো ফ্রেম করলো, আমার দারুণ লাগলো, আমি তাকে ভালোবাসি। কেউ অভিনয় ভালো করছে, কেউ অভিনয়ের চেষ্টা করছে, সব থেকে বড় কথা, আমি তাকে ভালোবাসলাম। এই ভালোবাসা সে কি বলছে, সে কি করছে ম্যাটার করে না, কিন্তু তুমি যে মানবী অর্থাৎ দম্পতি কিংবা জুটি কিংবা এই যে একটা পার্টনার যুগলের যে ভালোবাসার কথা বলছো, যেখানে সেক্সুয়াল ওরিয়েন্টেশনও জড়িয়ে থাকে, সেই ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে পাত্রটা সঠিক থাকা দরকার, নাহলে আবার একটা ফেলিয়ার আসবে জীবনে। তো আমি প্রত্যেকবারই তো আমরা ভাবি যে আমরা যে পাত্রটাকে ভাবছি যে এটাই সঠিক পাত্র যে ধারণ করতে পারবে, সেটা জীবনে কখনো সফল হয়, কখনো সফল হয় না। আরেকটা জিনিস, যে তোমার কোনো ঢাক গুড়গুড় বিশেষ নেই, মানে যেটা বলতে চাও সেটা স্পষ্ট কথায় বলো। যেমন ভটভটিতে তুমি একই পর্দায় ধরেছো বিবৃতি এবং দেবলীনাকে, কন্ট্রোভার্সি ভরে গেছে চারিদিকে, কিভাবে সামলালে, কিভাবে এই গোটাটাকে হ্যান্ডেল করলে? আমি সেসব দিয়ে কখনো ভাবিনি। মানে ভটভটি যখন ডিজিটাল রিলিজ হয়েছে তখন আমি বিবৃতি দেবলীনা একসাথে বসে ইন্টারভিউও দিয়েছি। আমার সবসময় মনে হয়েছে যে আমাদের উদ্দেশ্য, আমি ছোট থেকে এটাতেই বড় হয়েছি, যে আমার উদ্দেশ্য কি সেইটার ব্যাপারে নিজের কাছে স্পষ্ট থাকা। আমার উদ্দেশ্য যদি লোকে কি বলছে এটা হয়, তাহলে বোধহয় কোনো কিছুই তোয়া হয়ে উঠতো না। কারণ আমরা যে সমাজে বাস করি, সেই সমাজে দু ধরনের কাজ হয়। এক, লোককে শোনানো কিংবা জানান দেওয়ার জন্য আমি প্রচুর কিছু চেষ্টা করছি, এইটা করবো, লোকে জানান দেবে, আমি সবসময় ভাবছি লোকে কিভাবে উত্তেজিত হবে। আর এক, লোকে কি বলছে সেটা মাথায় রেখে আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার ক্ষেত্রে আমি খুব ক্লিয়ার যে আমি কি করতে চাই, আমার শুধু সেটুকুই ফোকাস। আশেপাশে সত্যিই আমার কাছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। এবার এই ব্যাকগ্রাউন্ড নয়েজে কি হচ্ছে, ভালো কথা বলা হচ্ছে, আমাকে প্রশংসা করলেও আমার কোনো একটা কিছু যায় আসে না, আমাকে নিন্দে করলেও করতে যায় আসে না, কারণ আমি খেলার মাঠে বড় হয়েছি। এবার খেলার মাঠে পলিটিক্স দেখেছি, আমি ক্রিকেট খেলতাম পাড়ার কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের কোনো খেলা নয়, কিন্তু সেখানে দেখেছি যে কীভাবে হারানোর জন্য পলিটিক্স হয়, জেতানোর জন্য পলিটিক্স হয়। তো তখনই একটা সহজ সত্য বুঝেছি। আর এছাড়া ছোটোবেলায় রামকৃষ্ণ মিশনে পড়েছি, আমাকে ছোটোবেলা থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ পড়তে হয়েছে, এবং তারা দুজন বাঙালি সমাজে অন্তত সুপার ইন্টেলেকচুয়ালস, এবং তাদের লেখা, তাদের পড়াশুনো, রবীন্দ্রনাথকে বাদ রেখে বলছি কি, এটা আমায় শিখিয়েছে যে
নিজের লক্ষ্যে যদি অবিচল থাকা যায় এবং স্থির থাকা যায়, নিজে যেটুকু চাই, মানে সেটা ঘাট ও মাঠের ঘাট কাটাও হতে পারে, মানে সিনেমা বানিয়ে বিরাট ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে হবে এমনটা নয়, আমি যেটুকু চাই সেটুকুই আমার লক্ষ্য। বাকিটাতে কে কি বললো না বললো আমি খুব একটা বদার নই। এবং আমরা তো একটা সিনেমার জন্য, একটা এক ধরনের সিনেমার জন্য, একটা আদর্শের জন্য এখানে কোথাও সিনেমাটা করতে এসেছিলাম, যাতে ব্যক্তিগত জীবনে যাই হতে যাক না কেন ওটার সাথে তার কোনো সম্পর্ক নেই, কারণ দুটো আলাদা সম্পূর্ণ কম্পার্টমেন্ট। এবার সেই কম্পার্টমেন্টগুলো গুলিয়ে দেওয়া মানে ক্লাস 5-এর বাচ্চা হয়ে যাওয়া আর কি, যে তুই আমাকে টিফিন দিস আমি তোর সাথে কথা বলবো না। টিফিন না দেওয়ার সাথে কথার কোনো সম্পর্কই নেই আর কি, টিফিন নেই তার চয়েস। তো ভটভটির মতো একটা ছবি কেন শেষমেশ ইউটিউবে রিলিজ করতে হলো? মানে এটার বোধহয় মানে আরও বেশি হল পেতে পারতো না কি? কোথায় আটকালো? মানে কোন সমস্যার সম্মুখীন হলে মানে ভটভটিকে কেন বড় পর্দায় সেভাবে? দেখো, আমি দায়ী অনেকই করতে পারি, অনেক কিছুকে করতে পারি, তবে যত দিন যাচ্ছে তত আমার মনে হয় দায়ী আসলে কোনো নির্দিষ্ট মানুষ নয়, দায়ী আমাদের যে সিস্টেমটাই আমরা রান করছি। হ্যাঁ, আসলে আমি যখন সিনেমা বানাই, যে প্রসেসে বানাই, যে সিরিয়াসনেসটুকু নিয়ে বানাই, কতটা ভালো খারাপ জানি না, হয়তো খুব খারাপ, কিন্তু সিরিয়াসনেসটুকু কিন্তু ঠিক, মানে সিরিয়াসনেসটুকু সেটুকু যে টেকনিশিয়ানরা কাজ করছেন, যারা অভিনয় করছে, আমার লক্ষ্য থাকে যে তারা যেন একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আনন্দ পান কাজটা করে। কেমন? তো আমরা যে সিস্টেমটায় বাস করি, যখন এই কাজটা করবার চেষ্টা করি তখন দেখি সিস্টেমগত বাধা প্রচুর। সিস্টেমটাকে দেখবে মানুষ চেঞ্জ করতে পারে না, একটা সিস্টেমকে চেঞ্জ করে, আর হায়ারের কি সবসময় ওপর থেকে নিচের দিকে আসে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ভটভটি বর্তমান সমাজ ব্যবস্থা, যেখানে অ্যাওয়ার্ড থেকে শুরু করে আর্টিকেল থেকে শুরু করে সব কিছুই কেনা যায় অর্থ দিয়ে। তোমার সম্পর্কে 4টা লোক ভালো কথা বলবে, তোমার ফ্যান ক্লাব তৈরি করে তোমার বাড়ির সামনে যে ফুল ভিপু বাজাবে, সেটাও টাকা দিয়ে কেনা যাচ্ছে, অর্থাৎ সবটাই মিথ্যে করা যাচ্ছে, সত্যি মিথ্যে গুলিয়ে গেছে। সেই সময় বোধহয় আমাদের ভারতবর্ষের সিস্টেমটা ফেল করেছে। যেমন ধরো, এই এখন বিভিন্ন অত্যাচারের কথা শুনছি, পুলিশরা গ্রামের দিকে কিরকম মানুষদের উপর অত্যাচার করছে, আগে এক সময় শুনতাম এই সমস্ত। তাই বলছি গোটা সিস্টেমটাই ফেল করেছে, কারণ কোনো মন্ত্রী, কোনো আমলা এদেরকে গালি দিয়ে লাভ নেই, কারণ এরা আমাদের বাড়ির লোক। আজ আমার বাড়ির লোক মন্ত্রী হচ্ছে, কাল তোমার বাড়ির লোক হবে, কাল ওর বাড়ির লোক হবে মন্ত্রী। তো যদি ফ্যামিলিতে করাপশন থাকে, সেই করাপশনই সমাজে আসবে, প্রথমে পাড়াতে আসবে, তারপরে গোটা সমাজে আসবে। আমরা রিফ্লেকশন দেখছি, ভটভটি চলা না চলা, এটা পাঠানের মতো সিনেমা সুপারহিট করে কেন, এটা উত্তর আর ভটভটির না চলা দুটো করে একই উত্তর। কিংবা যে সিনেমা পাঠান, আমি নাম বললাম এভাবে, শাহরুখের ভক্তরা হয়তো খেপে যাবেন, বাট আমি বলতে চাই শাহরুখ তো অনেক ভালো সিনেমাও করেছেন। তো মাথামুন্ডহীন সিনেমা, যেমন সালমান খানের অধিকাংশ সিনেমা, যদি আমি সালমান খানের সিনেমা একসঙ্গে ফালতে 500 দেখতাম, তো আমি বলছি মাথামুন্ডহীন সিনেমার সুপার ডুপার বাম্পার হিট হওয়া, আর ভটভটি কিংবা ভটভটি জাতীয় সিনেমার হলে না চলা, হল না পাওয়া, বাঙালি অডিয়েন্সের হলে গিয়ে সিনেমা না দেখার অভ্যেস, এগুলো সবসময় একটা সিস্টেমগত ফেলিয়ার। এবার কিন্তু আমাদের শিল্পীদের কাজ, আমরা যারা নিজেদের শিল্পী মনে করি, নির্দিষ্ট কোনো চাকরি করি না বলে বিশ্বাস করি, অভিনেতার চাকরি করি না, ডিরেক্টরের চাকরি করি না, তাদের জন্য কাজ করে যাওয়াটা ইম্পর্টেন্ট, তারপর সময় বিচার করবে। আরজিকর কাণ্ডের সময়, অভয়ার সময় তুমি ভোকাল ছিলে, সরব হয়েছো, কথা বলেছো, এখনো অবধি বিচার অধরা। কি এক্সপেকটেশন, কি বলছো মেয়েদের এই সমসাময়িক পরিস্থিতি এবং সহ অভিনেত্রীদের সাথে কাজ করো, তাদের ফিরতে হয়, রাতে কাজ করতে হয়, সমস্ত কিছু মিলিয়েই কি বলতে চাও? বলতে এটা চাই, আমি আমার বন্ধু রিসেন্টলি এক কফি শপ থেকে নিজেদের গাড়িতে উঠছিলাম, তো আমার বন্ধুর সামনে একটা থার দাঁড়িয়েছিল, আমার সে বন্ধু বললো, আরে বাবা মেয়েটা থার চালাচ্ছে। বলছি সমস্যাটা এখানে, সমস্যাটা মেয়েটা থার চালাচ্ছে, কারণ আমরা আগে থেকেই ধরে নিয়েছি যে মেয়েরা কি কি পারবে আর কি কি পারবে না। আর এই সমস্যাটা শুরু হচ্ছে বাড়িতে। বাড়িতে ছোটবেলায় একটা বিয়ে বাড়ি যাওয়ার সময় একটা মেয়েকে ম্যান্ডেটরি ভাবে সাজিয়ে বলা হয় 5 বছরের বাচ্চাকে তাকে সুন্দর দেখতে লাগতেই হবে বিয়ে বাড়িতে। একটা 5 বছরের বাচ্চা যার কোনো বুদ্ধি নেই, তাকে কিরকম লাগলো না লাগলো সেটা ফ্রক পরেই যেতে পারে, কিন্তু তাকে লিপস্টিক পরানো হচ্ছে, তাকে শাড়ি পরানো হচ্ছে, কিংবা কোনো আধুনিক ড্রেস পরানো হচ্ছে, যাতে কিনা আত্মীয় স্বজনরা বলে কি সুন্দর লাগছে তোকে দেখতে, এবং মেয়েদের মাথায় তক্ষণে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমাকে প্রাইমারিলি সুন্দর দেখতে লাগতে হবে। আমার মনে হয় সমস্যাটা এখানে কোথাও। সমস্যাটা পরবর্তীকালে আমি যদি মেয়ে আর ছেলেদের এই মুহূর্তে দুটো আলাদা প্রজাতি হিসেবে দেখছি, অন্য প্রজাতি কিভাবে দেখবে সেটাও মেয়েরা ঠিক করে দিচ্ছে। একটা মেয়ের পোশাক দিয়ে কিভাবে বিচার করতে হয় এখন কেশব একটা মেয়ে শেখাচ্ছে। আমার যেটা সবসময় মনে হয় যে আগে তো বাইরে কিছু নেই, অ্যাজ অ্যাবাভ সো বিলো, অ্যাজ উইলিং সো উইদাউট। তো আগে তো নিজের ভেতরে দেখতে হবে,
সরি সো উইদিন সো উইদাউট। তো আগে তো নিজের ভেতরে দেখতে হবে। আমার মনে হয় সমস্যাটা বিচার ব্যবস্থাটা তো আমাদেরই তৈরি। আমি বারবারই বলছি, পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো এই পাওয়ারটা তো আমরাই তৈরি করেছি, আমাদের বাড়ির লোকজন। আমরা ভোট দিই, আমরা এবার বলবে ভোটে অপশান কি আছে, এই পার্টি না হলে ও পার্টি। আর ও পার্টিতে কারা বসে আছে তুমি খুঁজে দেখো, তোমারই কোনো আত্মীয় বসে আছে। কত লোকে কি মিনিস্টারদের বাড়ি আত্মীয় স্বজন আমাদের পরিচিত নয়, পরিচিত। আমি বলছি সমস্যাটা সেইখানে, এবং ওরা সমস্যা সেইখানে। এই যে বিচার ব্যবস্থা যে এতখানি ফেলিয়ার হচ্ছে এবং বিচার ব্যবস্থা যে ডিলে করছে, এতে সবাই চুপ। এই চুপ থাকাটা হচ্ছে পুঁত বাঁচানোর যে রাজনীতি এবং পুঁত বাঁচানোর যে প্র্যাকটিস, সেটা মিডিয়া থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, ছেলে ভোলানো সিনেমা থেকে শুরু করে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা আমাদের একটা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং আমরা শিখেছি যে আমরা প্রতিবাদ করবো না, প্রতিবাদ কাজ চলে যাবে, কাজ চলে গেলে আমার যাদের অ্যাসপিরেশন হিসেবে ফুলফিল হবে না। তো সেইখানে সমস্যাটা কোনো পার্টিকুলার সিস্টেম না, গোটা সিস্টেম। পাল্টাতে হলে একটা যুদ্ধ প্রয়োজন, পাল্টাতে হলে একটা আমূল পরিবর্তন প্রয়োজন। সামনে বিধানসভা ভোট, নেতা থেকে অভিনেতা হওয়ার যে প্রবণতা সেটা দিনে দিনে মানে তত্তর করে বাড়ছে। তোমার কখনো অভিনেতা থেকে নেতা হওয়ার ইচ্ছা হয় না? আমার কাছে প্রস্তাব এসছে দুটো আলাদা পার্টি থেকে। আমি তাদেরকে একটি কথাই বলেছি বিনয়ের সাথে, যে আমি তো চাকরি করবো না বলে বসিয়ে পড়ে বেছে নিয়েছি। তো যে সমস্ত অভিনেতারা নেতা হচ্ছেন তা একটা সিকিউর লাইফ চান, সমাজ সেবামূলক, নিশ্চয়ই কেউ চেষ্টা করছেন পরিবর্তনের, নিশ্চয়ই তাদের মধ্যেও আছে কেউ ভালো উদ্দেশ্যে, কিছু ভালো উদ্দেশ্য তারা সাধনও করছেন। কেননা ধরো এই কুকুরদের অত্যাচার কোনো এলাকায়, যেখানে আমি ধরো কিছু করে উঠতে পারছি না, কিংবা আমার সাথে যারা কাজ করেন তারা কিছু করে উঠতে পারছে না, তখন কিন্তু বহু মানুষ রয়েছে যারা পলিটিক্যাল পাওয়ারে রয়েছেন। সেটা যখন মিমি ক্ষমতায় ছিল, মিমি, এখন সায়নী রয়েছে, অদিতি মিংসি রয়েছেন, জুমদি রয়েছে, এরা কিন্তু বিভিন্ন সময় হেল্প করেছেন আমাকে কুকুরদের কাছে। কেমন আরো অনেকে রয়েছেন, সবার নাম বলে উঠতে পারলাম না। তো আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি যেটা করতে চেয়েছি সেটা করবো বলেই তো এই কাজটা করছি ছোট থেকে। কেমন আমি তো বাই চান্স, আমি 5 বছর 6 বছর বয়স থেকে জানি না কি করবো। তো আমি তো নিশ্চিত আমার এই কাজের ব্যাপারে। তো অন্য কিছু করবার হয়তো অন্য কিছু চেষ্টা করতাম। আমি আজীবন অন্য কোনো চাকরির পরীক্ষা দিইনি, অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করিনি, অন্য কোনো বিষয়ের চেষ্টাও করিনি যে ভাই এটা না হলে কি করে ওটা হবে। আমি কখনো এমনটা ভাবিনি। তাহলে পরিচালক বা অভিনেতা তুমি না হলে তোমার কোনো প্ল্যান বি ছিল না, রেডি ছিল না? এটার বাইরে কিছু হবে না। মানে আমি একটা জিনিস করতে চাইছি কিন্তু কেন পারবো না, সেটা হচ্ছে বড় প্রশ্ন আমার কাছে আগে। কেমন আমি মূলত তো আমি ছোটবেলায় আমি গল্প লিখতাম, মূলত তো আমি আমার দর্শনের কথা বলি, আমার জীবন দর্শন। যদি আমার প্রচুর অর্থ থাকতো কিংবা আমার পৈতৃক সম্পত্তি যদি প্রচুর হতো, আমি হয়তো গোটা পেছনে ঘুরে বেড়াতাম, 3 বছরে একটা সিনেমা বানাবার চেষ্টা করতাম। কিন্তু আমার যে কথাগুলো যেগুলো আমি পৌঁছতে পারছি বলি কিংবা লিখি, কিংবা আগে থিয়েটারে ডিরেক্ট করতাম, আমার 17-18 বছর বয়স আমি থিয়েটার ডিরেক্ট করেছি। তো আমি যখন থিয়েটারের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারছি, তখন একটা শক্তিশালী মিডিয়ামকে বেছে নেওয়া। এর বাইরে কিছু করবো তো ভাবেইনি কখনো, আমার মাথাতেই আসেনি। কিন্তু তুমি যে প্রশ্নটা করছো যে এটা না হলে কি হবে, এটা না কখনো মাথায় আসেনি, এখনো আসে না। পশু পাখিদের নিয়ে তুমি প্রত্যেকবারই একটা বার্তা দাও। এডিটরজির দর্শকদের জন্য তুমি যা বলতে চাও? এডিটরজির দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা আনন্দ করুন, উৎসব করুন, আপনাদের ব্যক্তিগত স্তরে করুন। এমন কোনো মানুষ কিংবা পশু পাখি এটার মধ্যে ইনভলভ করবেন না যে যারা এটার অংশ হতে চায় না, কিংবা আপনার আনন্দ কারুর মৃত্যুর অথবা যন্ত্রণার কারণ হোক। এটা আমরা কখনোই কিন্তু চাই না, কারণ আপনি নিজের অজান্তে যে ক্ষতিটা অন্য প্রাণীদের জন্য করছেন কিংবা প্রাণীদের জীবন ধারণের অসুবিধা তৈরি করছেন, সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। এবং সেইটা আজ আপনি অজান্তে করছেন আপনার মজার জন্য সামান্য, কাল অন্য কেউ আপনার থেকে ক্ষমতাশালী কোনো প্রাণী কিংবা মানুষ তার মজার জন্য আপনার সাথে একটা কিছু করবে যাতে আপনার প্রাণনাশ হতে পারে। তাই অযথা অন্যের প্রাণনাশ করবেন না এবং নিজের প্রাণনাশের কারণ নিজে হবেন না, কারণ প্রকৃতি কাউকে ক্ষমা করে না আপনি যদি প্রকৃতির সাথে অবিচার করেন। কারণ আমরা সবাই প্রকৃতি পঞ্চভূত দিয়ে নির্মিত। এবার এই প্রকৃতি থেকে আমরা সবাই এসেছি, আমাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ, কিন্তু এই পশু পাখি যাদের আমরা দেখছি এরা সবাই ইনোসেন্ট, এরা সবাই নিরাপরাধী। এরা শুধু জীবন ধারণ করছে, মোটাও যে আপনার রক্ত খেতে আসছেন খাবার জন্য আসছে, আপনাকে কামড়াবার জন্য আসছেন। এখানে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের সামান্য একটু আনন্দের জন্য অন্য পশু পাখিকে কষ্ট দেবেন না, তাহলে আরো ক্ষমতাশালী কেউ, আমি নই অফকোর্স, আপনার থেকে ক্ষমতাশালী কেউ আপনাকে ঠিক ওই কষ্ট দেবে তার মজা পাওয়ার জন্য, কারণ প্রকৃতি অনিয়ম বরদাস্ত করে না। এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলে শেষ করব। সিরিয়াল না সিনেমা?
ঋষভ না বিক্রম? পরিচালক তথা অভিনেতা তথা? বিয়ে না লিভ ইন? পারিয়া না ভটভটি? এক শব্দে উত্তর দেবে। আর একটা জিনিস ছোট্ট বলে দিই, সেটা হচ্ছে প্রথম যেটা বললে সিনেমা না সিরিয়াল, ওটা সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ করে দাও, তাহলে সিনেমা। এক শব্দে উত্তর দেবে। রাস? উৎসব। দেবলীনা? বন্ধু। কমিটমেন্ট? বিশ্বাস। সহ অভিনেত্রী? কঠিন কঠিন। একটু ভাবো। সহ অভিনেত্রী আমি আসলে কারোর সাথেই সহ অভিনেতা বলতে পারি, অ্যাকচুয়ালি অভিনেত্রী বলাটা কঠিন, তো এটাই কঠিন উত্তর, কঠিন। রামকৃষ্ণ? কথামৃত। বিবৃতি? সাপোর্টার। সন্তু? কাকাবাবু। অভয়া? জাস্টিস। আলো? প্রকাশ। থ্যাংক ইউ তথাগতদা, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমাদেরকে নিজের শুটিংয়ের এতটা ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে এইটুকু সময় দিলে। আশা করছি পরেও তোমাকে ডাকলে পাবো। নিশ্চয়ই।